আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়াতেই লাফিয়ে বেড়ায় বা পেঙ্গুইনরা কেন শুধু দক্ষিণ মেরুতেই থাকে? পৃথিবীতে জীবনের এই যে অদ্ভুত আর সুন্দর বন্টন, এর পেছনের বিজ্ঞানটাই হল জীবভূগোল। চলুন আজ এই আকর্ষণীয় বিষয়টার গভীরে ডুব দেয়া যাক। আসলে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু জীবভূগোলের মূল ভিত্তি। ব্যাপারটা শুধু এই না যে কোন প্রাণী কোথায় থাকে, তার চেয়েও বড় প্রশ্ন হল ওরা কেন ঠিক সেখানেই থাকে, কিভাবে সেখানে টিকে আছে। এই রহস্যগুলোরই সমাধান খোঁজে জীবভূগোল। ঠিক আছে, চলুন তাহলে দেখে নিই আজ আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা শুরু করব জীবভূগোল আসলে কি তা দিয়ে, তারপর দেখব বায়োস্ফিয়ার বা পৃথিবীর জীবনক্ষেত্র, তারপর ইকোসিস্টেম, শক্তি আর খাদ্যের চক্র, এবং সবশেষে এই বিশাল ব্যবস্থায় আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কী। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো জীবভূগোল জিনিসটা আসলে কি? চলুন প্রথমে এর সংজ্ঞাটা একটু সহজ করে বুঝে নিই। মানে জীবভূগোল কিন্তু শুধু ম্যাপে দাগ দিয়ে বলে দেয় না যে কে কোথায় থাকে। ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি মজার, অনেকটা ডিটেকটিভ গল্পের মতো, যেখানে বিজ্ঞানীরা খুঁজে বের করার চেষ্টা করেন একটা প্রাণী বা উদ্ভিদ কিভাবে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালো আর সেখানে টিকে থাকার জন্য নিজেকে কিভাবে বদলে নিল। এই পুরো বিষয়টাকে মানে জীবভূগোলকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো উদ্ভিদ ভূগোল, যেটা মূলত গাছপালা আর তাদের ছড়িয়ে পড়া নিয়ে কাজ করে, আর অন্যটা হলো প্রাণী ভূগোল, যা প্রাণীদের ভৌগোলিক বিস্তার নিয়ে গবেষণা করে। আচ্ছা, আমরা তো জানলাম যে উদ্ভিদ আর প্রাণীর বিস্তার নিয়ে কথা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই যে এত জীবন, এরা সবাই থাকেটা কোথায়? এই প্রশ্নের উত্তর হলো বায়োস্ফিয়ার, মানে আমাদের পৃথিবীর জীবন ধারণকারী স্তর। বিজ্ঞানীরা প্রায়ই একটা খুব সুন্দর কথা বলেন। তারা বায়োস্ফিয়ারকে বলেন এই গ্রহে জীবনের একটা পাতলা চাদর। মানে এটাই সেই বিশেষ জায়গা যেখানে মাটি, জল আর বাতাস একসঙ্গে মিলে জীবনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করেছে। আর মজার ব্যাপার হলো এটা একটা সেলফ রেগুলেটিং সিস্টেম, মানে এটা নিজের খেয়াল নিজেই রাখতে পারে, নিজের ভারসাম্য নিজেই ধরে রাখে। এটা সমুদ্রের গভীর থেকে শুরু করে বায়ুমণ্ডলের অনেক উঁচু পর্যন্ত, যেখানেই প্রাণের কণাটুকুও পাওয়া যায় সেখানেই বিস্তৃত। একবার ভাবুন তো ব্যাপারটা, আমাদের পৃথিবীটা কত বড়, তাই না? অথচ এর যে অংশে সমস্ত জীবন টিকে আছে সেই স্তরটা মাত্র ২০ কিলোমিটারের মতো পুরো। মানে পুরো গ্রহের আকারের তুলনায় এটা যেন একটা আপেলের উপরের পাতলা খোসাটা। বেশ, আমরা তো পুরো গ্রহের জীবনের স্তরটা দেখলাম। এবার চলুন একটু জুম ইন করি। এই বিশাল বায়োস্ফিয়ার থেকে নেমে আসি স্থানীয় পর্যায়ে, যেটাকে আমরা বলি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এখানে আসলে জীবনের আসল খেলাটা চলে। একটা ইকোসিস্টেমকে অনেকটা জীবনের একটা বুদবুদ হিসেবে ভাবা যায়। এর ভেতরে কি আছে? আছে জীবন্ত প্রাণী, গাছপালা আর তাদের চারপাশের জড় পরিবেশ, মানে মাটি, জল, বাতাস সবকিছু। আর এরা সবাই একে অপরের সঙ্গে এমনভাবে জুড়ে আছে যা ভাবলে অবাক হতে হয়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে সবকিছু একটা চক্রের মধ্যে চলছে। প্রাণীরা মাটির গুণমান বাড়াচ্ছে, আবহাওয়া গাছপালাকে জন্মাতে সাহায্য করছে, আবার সেই গাছই হয়ে উঠছে প্রাণীদের খাবার আর থাকার জায়গা। এটা একটা দারুণ চক্র, তাই না? সবকিছুই সবার উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হলো, এই যে এত সুন্দর একটা সিস্টেম, এটা চলে কিসের জোরে? এর জ্বালানিটা আসে কোথা থেকে? উত্তরটা হলো শক্তি আর পুষ্টির এক অসাধারণ আদান-প্রদান থেকে। খুব সহজ করে বললে, পৃথিবীতে জীবনের শক্তির খেলাটা চলে দুটো টিমের মধ্যে। একদল হলো উৎপাদক, আরেক দল খাদক। উৎপাদক কারা? সোজা কথায় গাছপালা। ওরা সূর্যের আলো ব্যবহার করে নিজেদের খাবার নিজেরাই বানিয়ে নেয়। আর খাদক মানে আমরা এবং অন্য প্রাণীরা, আমরা সেই খাবার খেয়ে শক্তি পাই। আর এই শক্তিটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় একটা সিঁড়ির মতো ধাপে ধাপে। বিজ্ঞানীরা এটাকে বলেন ট্রফিক লেভেল। একদম নিচের ধাপে আছে গাছপালা, ওদেরকে খায় তৃণভোজী প্রাণীরা, তারা হলো দ্বিতীয় ধাপে। তারপর আসে মাংসাশীরা, আর একদম শেষে আছে বিয়োজক, মানে ব্যাকটেরিয়া বা ছত্রাক, যারা সব মৃত জিনিসকে ভেঙে আবার প্রকৃতির মূল উপাদানে ফিরিয়ে দেয়। দারুণ একটা রিসাইক্লিং সিস্টেম।
কিন্তু দাঁড়ান, গল্পটা শুধু শক্তির নয়, টিকে থাকার জন্য জীবনের আরও কিছু দরকার হয় কিছু কাঁচামালের, যেমন কার্বন, নাইট্রোজেন। আর এখানেই একটা বড় পার্থক্য আছে। শক্তি কিন্তু একমুখী, সূর্য থেকে এসে ব্যবহারের পর হারিয়ে যায়, কিন্তু এই পুষ্টি উপাদানগুলো হারায় না, এগুলো বারবার রিসাইকেল হতে থাকে। এই নাইট্রোজেন চক্রটা দেখুন, কি অসাধারণ একটা ব্যাপার। বাতাসে প্রচুর নাইট্রোজেন আছে, কিন্তু গাছপালা ওটা সরাসরি নিতে পারে না। কিছু বিশেষ ব্যাকটেরিয়া সে কাজটা করে দেয়। ওরা বাতাস থেকে নাইট্রোজেনকে মাটিতে আটকে ফেলে। এরপর গাছ সেটাকে নেয়, প্রাণীরা গাছ খায়, আর যখন তারা মারা যায় সেই নাইট্রোজেন আবার পরিবেশে ফিরে যায়। পুরো ব্যাপারটাই একটা চক্রাকার পুনর্ব্যবহার। এতক্ষণ তো আমরা পুরো সিস্টেমটা বোঝার চেষ্টা করলাম। এবার তাহলে সব মিলিয়ে ভাবা যাক, এই বিশাল ব্যবস্থার মধ্যে আমাদের নিজেদের জায়গাটা ঠিক কোথায়। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, জীবন টিকে আছে খুব পাতলা আর ভঙ্গুর একটা স্তরে, যেটাকে আমরা বায়োস্ফিয়ার বলি। দ্বিতীয়ত, সবকিছুই একে অপরের সাথে একটা জটিল জালে জুড়ায়ে আছে। শক্তি একদিকে বয়ে চলে, কিন্তু পুষ্টি উপাদানগুলো বারবার ঘুরে ফিরে আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই খেলায় ছোট বড় প্রত্যেকটা জীবেরই একটা ভূমিকা আছে। এই অসাধারণ সিস্টেমটা লক্ষ লক্ষ বছর ধরে জীবনকে টিকিয়ে রেখেছে। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমাদের কাজকর্ম এর ভবিষ্যতের ওপর ঠিক কী প্রভাব ফেলছে? এই সূক্ষ্ম ভারসাম্যটা টিকিয়ে রাখার জন্য আমরা সবাই মিলে কি করতে পারি? ভাববার বিষয়, তাই না?